হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা আছে একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে চীন এবং জাপানের গুরুত্ব বিশ্লেষণ করো। কি বলা হচ্ছে দেখো, বিশ্বকে এখন বলা হয় গ্লোবাল ভিলেজ। প্রতিটি দেশের স্বাতন্ত্র্য ভূখণ্ড থাকলেও এককভাবে টিকে থাকা প্রায় অসম্ভব। বর্তমান বিশ্বে মতাদর্শগত লড়াই আজ আর আগের মতো গুরুত্ব পাচ্ছে না, গুরুত্ব পাচ্ছে কেবলমাত্র অর্থনৈতিক বিকাশ, বিশেষ করে চীন ও জাপানের ক্ষেত্রে। তারপরে বলা হচ্ছে দেখো, আন্তর্জাতিক রাজনীতিতে চীনের উত্থান ও গুরুত্ব। বৈপ্লবিক আন্দোলনের পথ ধরে মাও সেতুং এর নেতৃত্বে 1949 সালে চীন স্বাধীনতা অর্জনের পর মার্কিন সাম্রাজ্যবাদের বিরোধিতা করতে গিয়ে সে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। মাওয়ের বিদেশ নীতির মূল লক্ষ্য ছিল সামরিক ও অর্থনৈতিক দিক থেকে চীনকে শক্তিশালী রাষ্ট্ররূপে গড়ে তোলা। অধ্যাপক ম্যাক্রিডিস তার ফরেন পলিসি ইন ওয়ার্ল্ড পলিটিক্স গ্রন্থে বলেছেন, মাও এর মৃত্যুর পর চীনের অভ্যন্তরীণ ও বিদেশ নীতির যে রূপান্তর ঘটানো হলো তা নজিরবিহীন। প্রকৃতপক্ষে এর পর থেকে সে বিশ্বসভায় শ্রেষ্ঠ আসন পেতে বিভিন্ন ক্ষেত্রে পদচারণা শুরু করে। এখানে কি বলা হচ্ছে দেখো, প্রথমত কি বলা হচ্ছে দেখো, প্রথমত বলা হচ্ছে যে এতদিন চীন সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতা করে এসেছে, কিন্তু সে বুঝতে পারল অর্থনীতির বিকাশ ঘটাতে আমেরিকার সাহায্য প্রয়োজন। তাই এখন সে আমেরিকার পুঁজিবাদকে ঘৃণা করে না, বরং সংবিধান সংশোধন করে আমেরিকার বহুজাতিক সংস্থাগুলিকে আমন্ত্রণ জানিয়েছে, তাদের নানা রকম সুযোগ সুবিধা দিয়ে প্রলুব্ধ করেছে। চীনের বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে আর বিপ্লবের স্থান নেই, বলশেভিক বিপ্লবের উল্লেখ নেই, তার জায়গায় এসেছে অর্থনীতি, প্রযুক্তিবিদ্যা আর বিল গেটসের কথা। তারপরে বলা হচ্ছে দ্বিতীয়ত, চীন এশিয়ার ভূখণ্ডে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু তার পথে বাধা ভারতের উত্থান। তাই এশিয়ার দাদাগিরি করতে সে ভারতকে কোণঠাসা করতে চায়, আর তাই দরজা হাতে পাকিস্তানকে সাহায্য করছে, অর্থাৎ পাকিস্তানকে সে সাহায্য করছে। বিধ্বংসী অস্ত্রের মজুদ ভাণ্ডার গড়ে তুলতে পাকিস্তানকে সাহায্য করেছে, ভারত বিরোধী জঙ্গিদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে। তার লক্ষ্য হলো এই উপমহাদেশের শক্তি সাম্য বজায় রাখা। তৃতীয়ত, সারা দুনিয়ায় নিজের প্রভাব বৃদ্ধি করতে গেলে সামরিক শক্তিকে বৃদ্ধি করতে হবে, সেদিক থেকে তার উত্থান চমকপ্রদ। বর্তমানে তার সৈন্য সংখ্যা হলো 23 লক্ষ। এটি হলো পৃথিবীর বৃহত্তম শক্তিশালী সামরিক বাহিনী। শুধু তাই নয়, সামরিক পরিকাঠামো, প্রযুক্তি, অস্ত্রের গুণগত মান ও আত্মরক্ষার সক্ষমতা প্রভৃতি ক্ষেত্রে সে অনেকটা এগিয়ে গেছে। চতুর্থ, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির প্রাকৃতিক সম্পদে ভরপুর, তাছাড়া এখানে বিরাট বাজার আছে। এশিয়া ভূখণ্ডের প্রাধান্য বিস্তার করতে হলে এই অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ প্রয়োজন। ভারত যদি এই অঞ্চলে প্রাধান্য প্রতিষ্ঠা করে তাহলে চীনকে পিছু হটতে হবে। তাই চীন ভারতের পূর্বে তাকাও নীতিকে, অর্থাৎ লুক ইস্ট পলিসিকে সহ্য করতে পারছে না। একটাই লক্ষ্য, ভারতকে ওখান থেকে হটাতে হবে, তবেই তার সুপার পাওয়ার হবার স্বপ্ন পূরণ হবে। তারপরের পয়েন্ট আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য সেমিস্টার 4-এর অনলাইন কোচিং ক্লাস চলছে। কেউ যদি অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123005218। এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়ে থাকে, রেকর্ডেড ক্লাস গ্রুপে দেওয়া হয় এবং তার সঙ্গে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ কম্পিউটারে টাইপ করা পিডিএফ নোটস তোমাদের
প্রোভাইড করা হয়ে থাকে এবং তার জন্য মাসে অর্থাৎ পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। ইচ্ছুক ছাত্রছাত্রীরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিয়ে নাও। পরের পয়েন্ট দেখো, পরের পয়েন্ট আছে পঞ্চমত, মহাশক্তিধর রাষ্ট্র হতে গেলে সব দিক থেকে নিজের ক্ষমতা দেখাতে হবে। বলছি এমনকি খেলাধুলার ক্ষেত্রেও চীন সেদিকেও সজাগ। 2010 সালে প্রায় 45 বিলিয়ন মার্কিন ডলার খরচ করে দীর্ঘ 6 মাস ধরে চীন সাংহাই ওয়ার্ল্ড এক্সপ্লোরের যে আয়োজন করে তা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। 2008 সালে বেজিং অলিম্পিকের ব্যাপক আয়োজন বিশ্বকে চমকে দিয়েছে। ষষ্ঠত, চীনের বিস্ময়কর উত্থান আরেকটি প্রচেষ্টা হলো ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প। এর লক্ষ্য হলো স্থলপথে ও জলপথে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের ভূখণ্ডকে একটি বেল্টের বাঁধনে আবদ্ধ করা। এর মধ্যে একটি নিহিত সত্য আছে। এর উদ্দেশ্য হলো ভারত ভূখণ্ডকে চারদিক থেকে বেঁধে ফেলে। ভারতের প্রায় সমস্ত প্রতিবেশী দেশ এই প্রকল্প যুক্ত হতে ইচ্ছা প্রকাশ করে। তারপরে দেখো আন্তর্জাতিক রাজনীতিতে জাপানের গুরুত্ব। এবারে আছে জাপানের গুরুত্ব আন্তর্জাতিক রাজনীতিতে। দেখো এখানে কি বলা হচ্ছে, পূর্ব এশিয়ার একটি ছোট দেশ জাপান সামরিক শক্তিতে সে দুর্বল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আণবিক বোমার আঘাতে সে বিধ্বস্ত, সুনামি এবং ভূমিকম্পে সে সন্ত্রস্ত। তথাপি সেই বিপদ কাটিয়ে সে এখন অর্থনীতিতে অন্যতম সেরা শক্তি। পৃথিবীতে যত বড় বড় ব্যাংক আছে তাদের মধ্যে জাপানের সংখ্যা সর্বাধিক। বৈদেশিক মুদ্রা সঞ্চয় এবং বিনিয়োগ ও ঋণের ক্ষেত্রে তার স্থান প্রথমে। নিত্য নতুন আবিষ্কারের ক্ষেত্রে সে সকলের থেকে এগিয়ে। একথা সত্য, ইউরোপীয় ইউনিয়ন এখন শক্তিশালী অর্থনৈতিক সংস্থা হিসাবে গুরুত্বপূর্ণ স্থান নিয়েছে, কিন্তু সেটি হলো কয়েকটি দেশের সম্মিলিত প্রয়াস। কিন্তু জাপান এককভাবে দুর্জয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে অর্থনৈতিক শক্তি হিসাবে জাপানের উত্থান হয়েছে। এই যুদ্ধের পর পৃথিবীর সামনে অর্থনৈতিক উন্নয়নের দুটি মডেল তৈরি হয়। একটি হলো মার্কিন পুঁজি মডেল, অন্যটি হলো সমাজতান্ত্রিক মডেল। জাপান অর্থনৈতিক উন্নয়নের নতুন মডেল উপস্থিত করেন, তাকে বলা হয় জাপান মডেল। একে বলা হয় হাই স্পিড গ্রোথ মডেল। আর এর অর্থ হলো অত্যন্ত দ্রুত গতিতে উন্নয়ন ঘটানো। এটি আন্তর্জাতিক রাজনীতির একটি শিক্ষণীয় বিষয়। তারপরে দেখো, তবে অনেক বাধা বিপত্তির মধ্যে থেকেও তাকে উঠতে হয়েছে। একথা সত্য, 1945 থেকে 1952 সাল পর্যন্ত জাপান মিত্রশক্তি তথা মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে ছিলেন। কিন্তু বলছে এই সময়ে তারা বৃহৎ শক্তি হিসাবে নিজেদের তৈরি করতে পেরেছে। তারপরে দেখো ফেয়ার ব্যাংক ও তার সহযোগীদের লেখা ইস্ট এশিয়া দ্য মডার্ন ট্রান্সফরমেশন গ্রন্থে বলেছেন, জাপানের অগ্রগতির একটা বৈপ্লবিক ঘটনা, যদিও বাইরের শক্তির প্রভাবে তা সম্ভব হয়েছে। বিশেষ করে এই সময়ে মার্কিন তত্ত্বাবধানে তারা শ্রম সংস্থা, কৃষি সংস্কার ও শিক্ষা সংস্কারের ক্ষেত্রে ব্যাপক সাফল্য পেয়েছে। 1970-এর দশকে বিশ্বব্যাপী তেল সংকট দেখা দিলে অগ্রগতি থমকে যায়। জাপানের অগ্রগতি, তার বাৎসরিক উন্নয়নের হার কমে যায়, মুদ্রাস্ফীতি অর্থনীতিকে দুর্বল করে দেয়। বিশেষ করে ঠান্ডা লড়াইয়ের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি জাপানের নির্ভরতার জন্য জাপান চীনের ও রাশিয়ার বাজার হারায়। এত বাধার সত্ত্বেও জাপান ধীরে ধীরে অর্থনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে আর এশিয়ার অকমিউনিস্ট দেশগুলির সঙ্গে সহযোগিতার সম্পর্ক গড়ে তোলে। দেখো হ্যারল্ড ভিঙ্কা তার লেখা এ হিস্ট্রি অব দ্য ফার ইস্ট ইন মডার্ন টাইম গ্রন্থে বলেছেন, মার্কিন নিয়ন্ত্রণ মুক্ত হয়ে জাপান গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তার জিডিপির উন্নয়নের হার 8 থেকে 12% পৌঁছে গেছে। তার অর্থনীতির ভিত্তি ছিল কৃষি,
বর্তমানে হস্তশিল্প ও কুটির শিল্পের ব্যাপক উন্নতি হয়েছে। নতুন জিনিস আবিষ্কারের মাধ্যমে সে বিশ্বের বাজার দখল করে চলেছে। রেডিও, টেপ রেকর্ডার, টিভি সেট, রেফ্রিজারেটর, গাড়ি উৎপাদনের জাপানের সমকক্ষ এখনও মার্কিন যুক্তরাষ্ট্র হতে পারেনি। 1990 সালের পর থেকে জাপানের অগ্রগতি আরও বিস্ময়কর। ভ্যাট চালু করা, আয়কর সংস্কার, কর্পোরেটর কর সংস্কার করে রাজস্বের পরিমাণ বৃদ্ধি করেছে। এর ফলে অনুমান করা হচ্ছে জাপান অচিরেই এককভাবে পৃথিবীর বৃহত্তর অর্থনৈতিক শক্তি হিসাবে পরিগণিত হবে।